তাই দেখা গেছে ইন্টারভিউতে কিছু বেসিক কোশ্চেন করে ডেসিমেল ফ্র্যাকশনের উপর, যেগুলো স্টুডেন্টরা বলতে পারে না বা আটকে যায়। তো আজকের ক্লাসে আমি ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন বলবো, তার সাথে সাথে ডেসিমেল ফ্র্যাকশন বেসিক টু অ্যাডভান্স পুরো বুঝিয়ে দেব। সবাইকে ইএমএস একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা ডেসিমেল ফ্র্যাকশনের ক্লাস করব। প্রত্যেকে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবে, দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং যদি কেউ নতুন হও, প্রথমবার আমাদের ক্লাস দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুর সাথে শেয়ার করবে, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। চলো ডিরেক্ট ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। দেখো, ডেসিমেল ফ্র্যাকশন পড়তে গেলে আমাদেরকে এইভাবে শিখিয়ে দেওয়া হয় যে 1/10 মানে 0.1। এইভাবেই বলা হয় যে 1/10 যদি থাকে, নিচে যদি একটা শূন্য থাকে, তাহলে দশমিক উপরে এক ঘর সরে যাবে। কোশ্চেনটা ওখানেই যে কেন লেফট হ্যান্ড সাইডে এক ঘর চলে যাবে, এরকম যায় কেন। বা ধরো 1/100 বা 3/100 যদি দিয়ে থাকে, তাহলে আমাদেরকে বলে দেওয়া হয় নিচে যদি দুটো শূন্য থাকে, তাহলে দশমিক দু ঘর বাম দিকে সরে যাবে। তো আমরা এইখানে ধরে নিয়ে আমরা দু ঘর বাম দিকে সরিয়ে বলি 0.03। প্রশ্ন হচ্ছে এরকমটা কেন হয়, তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে এইগুলো কেন হয়। এবং প্রত্যেকটা রেজাল্ট ধীরে ধীরে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য তো আমরা এগুলো এইভাবেই শিখবো ঠিক, কিন্তু আমরা কেন হচ্ছে সেটাও সঙ্গে জেনে রাখবো। চলো তাহলে আমরা সবার প্রথমে দেখে নিই যে এরকম রেজাল্ট হওয়ার পিছনে কারণটা কি। সিম্পল ব্যাপার, তোমরা অনেকে হয়তো জানো, তো সেটা আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, সাপোজ তোমাকে আমি দিলাম 3/10, এটা ক্যালকুলেশন করতে বলছি, কত হবে। সিম্পল কি করতে হয়, 3কে 10 দিয়ে ভাগ করতে হয়। এই ভাগটা করার আগে আমি একটা তোমাদেরকে ভাগ দেখাচ্ছি, যে ভাগটা থেকে তোমরা এখানের অনেক কিছু শিখতে পারবে। সেটা কি, সাপোজ তোমাকে বললাম 609কে 12 দিয়ে ভাগ করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। 90% স্টুডেন্ট দেখা গেছে এই প্রবলেমটা করতে গিয়ে ভুল করে, সিম্পল ভাগ কিন্তু ভুল করে। চলো আমি এটার কোশেন্ট বা ভাগফল কত হচ্ছে, রিমাইন্ডার বা ভাগশেষ কত হচ্ছে বের করছি। প্রথমে 12 দিয়ে ভাগ করতে বললাম। নিয়ম কি, চেষ্টা করবে সবসময় একটা করে ডিজিটকে ভাগ করে করে যেতে, তাহলে তোমার জীবনে ভুল হবে না। তারপর প্র্যাকটিস করতে করতে আলাদা ব্যাপার, কিন্তু প্রথম ইনিশিয়ালি একজন স্টুডেন্ট যখন প্রথমবার করবে, সে কিভাবে করবে সেটা আগে দেখাচ্ছি। ও করবে কি, 1200। কেন 1200 দিল, কারণ 6 হচ্ছে 12 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই 12 একে 12 হলে বেশি হয়ে যাবে, তাই 1200 দিল। এখান থেকে 6 নামলো, প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামবে, তো এখান থেকে 0 নামলো। এখন হলো 60, 12 দিয়ে ভাগ করো, 12 5 60। পরের স্টেপে এখানে তো 0, এখান থেকে একটা ডিজিট নামবে, হয়ে গেল 9। 9কে যদি 12 দিয়ে ভাগ করতে যাই, তাহলে 12 0 0, কারণ 9 হচ্ছে কম হয়ে যাচ্ছে। পরের স্টেপে একটা ডিজিট নামবে, 96। 12 দিয়ে ভাগ করো, 12 8 যাবে 96। এখানে 0, এখান থেকে একটা ডিজিট নামলো 0, 12 0 0। পরের স্টেপে 9 নামলো, একটা ডিজিট 9 নামলো। অনেক স্টুডেন্টকে দেখা গেছে এই অবস্থায় আনসার বলে যে স্যার 5080 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 9। না, ভুল আছে। তুমি সবে 9টাকে নামিয়েছো, এখনও কিন্তু ভাগ করোনি। যখন ভাগ কমপ্লিট হবে দেন বলতে পারো। এখনও ভাগ করে 9কে জাস্ট নামিয়েছো, তাকে ভাগশেষ বলতে পারো না। জাস্ট নামিয়েছো, ভাগ কোথায় করেছো? ভাগ করার পরে যেটা বাঁচে তাকে বলে ভাগশেষ। তাহলে এখন 9 আছে, 12 দিয়ে ভাগ করতে যাও, 12কে 12 বেশি হয়ে যাবে, তাই আর একটা 0 দিতে হবে, 12 0 0। এবার যে 9টা হলো, এই 9টাকে ভাগশেষ বলবো। তাহলে এই 9টা আর আগের 9টা দুটো একই নয়, তাহলে ভাগশেষ 9। আনসার হচ্ছে 50800। জিরোটা আগে লেফট হ্যান্ড সাইডে 0 ছাড়লেও চলে, 50800 হচ্ছে আনসার। কিন্তু অনেকেই ভুল করে এটা 5080 করে। তো এটা হচ্ছে প্রবলেম, প্রচুর স্টুডেন্টের মধ্যে এই ভাগ করে একটা সমস্যা আছে। তাই ভালো করে যদি এটা শিখে রাখো, কোনো দিন কোনো ভাগ ভুল হবে না। এবার ধীরে ধীরে প্র্যাকটিস বাড়লে তখন কি করতে পারো, তখন হয়তো প্রথম ভাগটা তুমি যতটা 2 ডিজিট পর্যন্ত করে দিতে পারো। প্রথম ভাগটা যেমন ধরো 609 দিয়েছি, 12 দিয়ে ভাগ করতে বলছে, তুমি 12 5 60 করে দিলে, প্রথমটা করে দিতে পারো, যতটা পর্যন্ত সম্ভব আর কি করে দিতে পারো। কিন্তু পরের স্টেপ থেকে একটা করে ডিজিটকেই তুমি করে যাবে। 12 0 0, 9 নামলো 6, 12 8
পরের একটা ডিজিট নামলো 0, 12 শূন্য 0, পরের স্টেপে আর একটা ডিজিট নামলো 9, 12 শূন্য 0, এইখান থেকে যেটা দাঁড়ালো এইটাকে রিমাইন্ডার বলে। এটা ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। আশা করি বোঝাতে পারলাম। কেমন লাগলো ভাগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এরকম আগে করেছো কিনা সেটাও জানাবে, ঠিক আছে? তো এবার আমি যে ভাগটাতে ছিলাম আর কি, ওটাতে চলে যাই। 1/3/10 দিয়েছিলাম, 3/10। চলো এটা ভাগ করি। 3কে 10 দিয়ে ভাগ করতে যাব। দেখো একটা জিনিস বলে রাখি, 3.00 আর 3 এই দুটো ভ্যালু কিন্তু সেম। তুমি বলে হ্যাঁ স্যার সেম। এখন কোশ্চেন করলো ইন্টারভিউতে কেন সেম, তুমি দেখাও এই দুটো যে সেম বলছো কেন, তার কারণ কি? তুমি স্যার সেম তো সেম, আবার কারণ কি? কারণ আছে, প্রত্যেকটা জিনিসের কারণ আছে, এমনি এমনি কিচ্ছু হয় না। ইন্টারভিউতে যদি তোমাকে এরকম কোশ্চেন করে তাহলে তুমি কি করবে, কিভাবে দুটোকে সমান বোঝাবে? তাহলে একটা দেখো 3 আছে আর একটা কি আছে 3.00। তুমি এদের প্লেস ভ্যালু নিয়ে বোঝাবে। প্লেস ভ্যালু মানে প্লেস ভ্যালু ধরলে এটা হচ্ছে এককের অঙ্ক, এদিকে দশক শতক এরকমভাবে হয়, এদিকে দশাংশ শতাংশ এরকমভাবে চলতে থাকে। তো এইটা যদি আমি প্লেস ভ্যালু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 3 × 1 প্লাস 0 × 1/10, এটাকে 1/10 পজিশন বলে, প্লাস 0 × 1/100। তো ক্যালকুলেশন করলে রেজাল্ট প্লেস ভ্যালু 3 বেরোচ্ছে। টোটাল যে মান ভ্যালু যেটা সেটা কিন্তু 3 বেরোচ্ছে। এটারও যদি আমি প্লেস ভ্যালু ক্যালকুলেট করি 3 × 1 তো 3 হবে। যেহেতু দুজনের ভ্যালুটা সেম হয়ে যায় তাই এই দুটো আলাদা নয়, এই দুটো নাম্বার আলাদা নয়, দুটো নাম্বার একই, এটা তোমাকে বোঝাতে হবে। তাহলে 3 আর 3.00 আলাদা নয়। ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন করতে পারে। এবার যেখানে ছিলাম তার মানে 3কে পরিবর্তে তুমি 3 যতগুলো খুশি 0 লিখতে পারো, একই লজিকে। তুমি চাইলে 4টে 0ও দিতে পারো। এবার তোমাকে বলেছিলাম 3কে 10 দিয়ে ভাগ করতে, 10 দিয়ে ভাগ করতে যাও। প্রথমে 10 শূন্য 0, কেন 0 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাই 10 শূন্য 0, এখান থেকে 3 নামলো। এখানে দেখো দশমিক আছে, পয়েন্ট আছে, তার মানে তোমার আনসারেও একটার পরে ঠিক পজিশনে পয়েন্ট আসবে, ঠিক আছে? তবে গিয়ে পরের ডিজিট অ্যালাউ হবে নামার জন্য। এবার এই ডিজিটটা নামতে পারবে, নাহলে কিন্তু নামবে না। তাহলে এরপরে ডিজিটটা নামলো। এবার 10 × 3 = 30, ভাগ মিলে গেছে। তো এখানেই তুমি ক্যান্সেল করো, আর বাকি 0 নাও নিতে পারো। কারণ এরপরে যদি তুমি বলো, অনেকে বলে যে স্যার এরপরে যদি 0 আপনি নিয়েছেন, আমি যদি নেই কোনো প্রবলেম আছে? না না, কিছু প্রবলেম নেই। তুমি আবার 10 শূন্য 0 বলবে, আবার পরে 0 নামাবে, 10 শূন্য 0 বলবে। তো সেই একই ব্যাপার, 0.3 আর 0.30 একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। বুঝেছো আশা করি? সেই কারণে তোমার আর প্রয়োজন নেই 0, দরকার নেই, তুমি এইটুকু করতে পারো, একটা 0 নিয়েই করে দিতে পারো। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার যদি 3.0কে আমি 10 দিয়ে ভাগ করতে যেতাম তাহলে কি হতো, 10 শূন্য 0, এখান থেকে 3 নামলো, এখানে দশমিক আছে বলে আনসারও একটার পরে দশমিক হবে, পরে ডিজিট নেমে গেল, 10 × 3 = 30। তো এই হলো 3কে 10 দিয়ে ভাগ করলে আসছে 0.3, 3কে 10 দিয়ে ভাগ করলে আসছে 0.3। মনে রাখার জন্য বা পরীক্ষায় আমরা কি করি, এরকম তো ভাগ করে টাইম নষ্ট করব না। তাহলে পরীক্ষা হলে আমরা কি করব, পরীক্ষা হলে যখন এই প্রবলেম আসে, যখন কেউ বলে যে 3কে 10 দিয়ে ভাগ করো, তখন আমরা এখানে কি করি, নিচের দিকে তাকাই, নিচে কতগুলো শূন্য আছে বলি। যদি একটা শূন্য থাকে, দশমিক 1 ঘর, সবসময় দশমিক ডান দিকে এইখানে থাকে, নেই মানে ওখানেই আছে, দশমিক 1 ঘর বাম দিকে সরে যাবে, মানে তোমার আনসার হয়ে যাবে 0.3। এবার এই যে পয়েন্টটা অনেক সময় স্টুডেন্ট দেখতে পায় না বা এটাকে নষ্ট মানে বোঝা যায় না, সেই কারণে অনেকে আগে একটা 0 দিয়ে দেয়। যেমন অনেক মেয়েরা কী করে, মাথায় টিপ পরে একটা ছোট্ট আবার কিছু একটা লাগিয়ে দেয় বা কালো টিকা লাগিয়ে দেয়, যাতে না পরিষ্কার দেখা যায়, মানে মাথার এটা ভালো করে বোঝা যায় আর কি। তো একটা টিপের উপর আরেকটা ছোট কিছু বসিয়ে দেয়, এরকম করে। এখানে তেমনি এই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য সামনে একটা 0 দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছু নয়। তো 3 দুটোই একই ব্যাপার। 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3 হচ্ছে। তেমনি যদি তোমাকে বলা হয় যে 3কে 100 দিয়ে ভাগ করো, তার মানে তখন কি হবে, দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে। তো তার মানে আগে একটা 0 আসবে, 2 ঘর সরে গেলে এরকম হবে। আর তুমি এটাকে ভালো করে বোঝানোর জন্য এরকম দিতে পারো। তার মানে আমার কেমন লিখবো আনসারটা, 0.03। কি বুঝলে তাহলে?
নিচে যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর বাম দিকে সরে যাবে। একই রকমভাবে যদি আমি এটা দিতাম 3.5 ইন্টু 100 দিতাম, গুণ করছি, তখন দশমিকটা ডান দিকে সরে যাবে। কত ঘর? 2 ঘর সরে যাবে। তার মানে তখন কত হবে? 350। একজন স্টুডেন্ট বলছে, স্যার এই যে জিরোটা আপনি কোথা থেকে পেলেন? একটু আগে তোমাকে বললাম 3.5 আর 3.50 দুটো একই কথা। কেন? আমি দেখিয়ে দিয়েছি, প্লেস ভ্যালু দিয়ে দেখিয়ে দিয়েছি। তো তুমি কি করছো? 3.5 পরিবর্তে 3.50 ভাবতে পারো, ডান দিকে যত খুশি জিরো ভাবতে পারো, আবার বাম দিকেও জিরো ভাবতে পারো। দশমিক যেহেতু আছে এখানে, তাই এর ডান দিকে যত খুশি জিরো ভাবতে পারো। এমনটা করো না যে স্যার 35 আছে, এখানে কি ডান দিকে যত খুশি জিরো বাড়াতে পারি? হয় না। 35 টাকার 3500 একই না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। দশমিক থাকলে তারপর ডান দিকে যত খুশি জিরো বাড়াতে পারো, কারণ ওই স্থানীয় মানের কনসেপ্টে তুমি দেখবে সেটা একই হয়ে যাবে। এই কারণে তো এখানে যখন তুমি 3.50 সাথে 100 গুণ করছো, তখন খুব সুন্দরভাবে বুঝতে পারছো দশমিক 2 ঘর ডান দিকে সরে যাচ্ছে, তাই তখন বলছো স্যার 350। দশমিক 2 ঘর ডান দিকে সরে গিয়ে এইখানে চলে আসবে, তাই ইজিলি বুঝতে পারছো। কিন্তু যদি 3.5 লিখে দেয়, তখন স্টুডেন্ট ভাবে আরে কোথায় বসাবো, এই সমস্যাগুলো থেকে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 3.5 ইন্টু 100 মানে দশমিক 2 ঘর ডান দিকে সরবে, 1 ঘর আছে আর 1 ঘর নেই, মানে একটা শূন্য নিয়ে নিয়েছি। ওকে, তাহলে 350 হয়ে যাচ্ছে এর আনসার। এইভাবে দশমিককে আমরা বাম দিক ডান দিক করতে পারি। তো চলো আমরা এখানে তাহলে কি কি শিখলাম। একটা হচ্ছে কি, এমন প্রবলেম আসতে পারে হয়তো তোমাকে 0.56 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তুমি এটাকে ফ্র্যাকশনে লেখো, ভগ্নাংশে পরিণত করো। তাহলে তখন আমি এটাকে লিখতে পারি 56/100। দশমিক যেহেতু 2 ঘর আগে আছে, তাই নিচে 100 লিখবো দশমিক তুলতে গেলে। এটাকে কাটাকাটি করে ছোট করতে পারো, 2 দিয়ে কাটলাম 28, 50, আবার 2 দিয়ে কাটলাম এটা 14, এটা 25। তো তার মানে তোমার আনসার কত হলো? 14/25। এটা করতে পারো 1 নম্বর। আর একটা জিনিস কি শিখলাম, যে ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে দশমিকে নিয়ে যাওয়া, সেটা শিখলাম। তাহলে 2 রকম টাইপের জিনিস আমরা এখানে শিখে নিলাম। একটা কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা সলভ করো। এরকম টাইপের কোশ্চেন বহুত পরীক্ষা দেখা গেছে। মার্ক দ্য কারেক্ট আনসার ইন ইচ অফ দ্য ফলোইং, দ্য ভ্যালু অফ এত। বলছে 4টে অপশন আছে, এটার ভ্যালু কত হবে। ক্যালকুলেশন করতে গিয়ে স্টুডেন্টরা যেটা করে, স্টুডেন্টরা এক হচ্ছে, দেখো আমি ক্যালকুলেশনকে 2 রকমভাবে দেখাবো। একটা হচ্ছে একদম বাচ্চার মতো, যাদের প্রথম টাইম লাগে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে, তারা প্রথমে ওইভাবে করবে। আর একটা শর্টকাট টেকনিক। প্রথমে আমি বাচ্চার মতো ব্যাপারটা দেখাচ্ছি। কি করব, এই দিয়েছে তো আমি আগে লিখে ফেলবো 1 পয়েন্ট। সবার প্রথমে কোশ্চেনের দিকে তাকিয়ে দেখব দশমিকের পরে কতগুলো ডিজিট আছে। এটা সবার আগে দেখা হবে আমার প্রথম কাজ। তাহলে দশমিকের পরে কতগুলো ডিজিট আছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, একটাতে দেখতে পাচ্ছ 3টে ডিজিট, হাইয়েস্ট 3খানা ডিজিট। তার মানে আমি সব নাম্বারে দশমিকের পরে 3টে করে ঘর নিয়ে নেব। 1 ছিল, তাকে লিখলাম 1.000। পরেরটা আছে 0.1, তাকে লিখবো 0.1, তারপর 2টো জিরো নিয়ে নেব। পরেরটা আছে 0.01, তাকে লিখবো 0.01 দিয়ে আরেকটা জিরো নিয়ে নেব। তারপরটা আছে 0.001। এই হয়ে গেল সব কটা। বাচ্চাদের মতো প্রথমে করব, ঠিক আছে? করলাম ক্যালকুলেশন। এবার তো ইজি, 1 নেমে গেল, 1 1 এখানে 1, 1.111। একদম সিম্পলভাবে করলাম। তাহলে তোমার আনসার কত? অপশন ডি। এটা কি বাচ্চাদের মতো করলাম। সেকেন্ড হচ্ছে শর্টকাট টেকনিক, অঙ্ক দেখে আমি করব কিভাবে। সেক্ষেত্রে আমি বলছি, এটা আশা করি বুঝে গেছো। যদি মনে করে কেউ স্ক্রিনশট নেবে, নিতে পারো। আশা করি নিয়ে নিয়েছো। এবার আমি বলছি, এবার ধরো সাপোজ আমি একটু অ্যাডভান্স শর্টকাট করব, অঙ্কটা দেখে করার চেষ্টা করবো। তখন কি করবে, প্রথমে কোশ্চেন দেখে নেবে যে দশমিকের পরে কত ঘর হাইয়েস্ট আছে। একই জিনিস, তাহলে দশমিকের পরে 3 ঘর আছে। তুমি 3 নম্বর পজিশনে গুলো ক্যালকুলেট করবে। মানে এর 3 নম্বর পজিশনে আছে 1, তাহলে দশমিকের পরে 3 নম্বর পজিশনে 1। এখানে কোনো 3 নম্বর পজিশন নেই, যার নেই সেটা ভাববে 0। এর কোনো দশমিকের পরে 3 নম্বর পজিশন নেই, এখানেও নেই, তার মানে তোমার ক্যালকুলেশন হবে 1। এবার দ্বিতীয় পজিশন, দশমিকের পরে 2 নম্বর পজিশন, দশমিক থেকে 2 নম্বর পজিশন 0 আছে, 2 নম্বর পজিশনে 1 আছে, এর কোনো 2 নম্বর নেই, এর কোনো 2 নম্বর নেই, তার মানে সেটাও 1 হলো। ভালো করে বুঝবে। এবার দশমিকের পরে প্রথম পজিশন 0 আছে, এটা 0 আছে, এটা 1 আছে, এর তো নেই 1। দশমিকের আগে শুধুমাত্র 1 আছে, 0 0 0, তার মানে 1। এই হচ্ছে ক্যালকুলেশন। আবার বলছি, আরেকবার বলছি যাতে তোমাদের ইজি হয়ে যায় ব্যাপারটা। আমি নাম্বারগুলোকে কী করলাম, এই যে নাম্বার দেয়া আছে 1,
1 মানে কি এর পরে এগুলো 0 0 0 বা আর কিছু নেই, 1 পয়েন্ট এরকমভাবে আর কি, ঠিক আছে। তো আমি লিখছি না, জাস্ট বোঝাতে চাইছি। 1 আছে, 0.1 আছে মানে কি দশমিকের পরে এক ঘর আছে, বাকি দুটো ঘর নেই মানে ভাববে এগুলো 0। লেখার দরকার নেই, বোঝার জন্য বলছি আর কি, নেই মানে ওগুলো 0। একই রকমভাবে যেটা 0.01 দিয়েছে এর পরের ডিজিটটা নেই মানে ওটা 0, তাহলে 0-র সাথে 1 যোগ করলে তো একই হবে, তাই ওটা লেখা না লেখা সমান। তাহলে আমি কি করলাম, আমি বললাম দশমিকের পরে 3 নম্বর পজিশনে প্রতিটা সংখ্যার কি কি আছে, তো এখানে দেখলাম 1 আছে, এদের দেখলাম 3 নম্বর পজিশনেই নেই মানে ওগুলো 0, তাহলে আমার টোটাল ক্যালকুলেশনে 1 দাঁড়ালো। দ্বিতীয় পজিশন দেখছি এখানে 0, এখানে দ্বিতীয় পজিশনে 1, বাকিদের দ্বিতীয় পজিশনেই নেই, তাহলে টোটাল ক্যালকুলেশন হলো 1। প্রথম পজিশন দেখছি দশমিকের পরে এখানে 0, এখানে 0, এখানে 1 আছে, বাকিটা নেই, তাহলে টোটাল ক্যালকুলেশন দাঁড়ালো 1। এটা দশমিকের পরে 3 ঘর হয়ে গেল। এবার আগে দশমিকের আগে দেখছি 0 0 0 1, তার মানে এই হয়ে গেল আনসার। এটা গেল আমাদের শর্টকাট টেকনিক, এভাবে আমরা করতে পারি। আরেকটা শর্টকাট টেকনিক আছে, তবে সেই প্রবলেম সবসময় করতে যেও না, অনেকে যদিও করায় কিন্তু করতে যেও না। কেন করতে যেও না তার পিছনে আমি এই অঙ্কটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি কেন করতে যাবে না। আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ডিজিট সাম করা। ডিজিট সাম করে করা, সেটা অনেকে অ্যাপ্লাই করতে যায়। কিছু অঙ্ক যদি তুমি কোনো খুব একটু অত হাই লেভেলের পরীক্ষা নয়, মোটামুটি লেভেলের পরীক্ষা যাও, তাহলে তাও করতে পারো। কিন্তু যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের পরীক্ষা, সেখানে করতে গেলে কিন্তু তুমি দেখবে ফেসে যাবে কোনো কারণে, ঠিক আছে। সেটা কিভাবে হচ্ছে আমি একটা অঙ্কে দেখাই, দিলে ভালো বুঝতে পারবে। শর্টকাটটা হচ্ছে ডিজিট সাম করে। ডিজিট সাম মানে কি, বলে কি তুমি কাজ করো, কোশ্চেনে যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের ডিজিট সাম করো। ডিজিট সাম কথাটার মানে কি আগে বুঝিয়ে দিই। ধরো 123 এই সংখ্যাটা আছে, ডিজিট সাম মানে কি হবে, ডিজিটগুলোকে যোগ করব, 1 + 2 + 3, তো এর ডিজিট সাম হচ্ছে 6। আমরা প্রতিটা কোশ্চেনে এই কাজটা করব, যেটা কোশ্চেন দেওয়া থাকবে সেখানে যা যা থাকবে সেগুলো ডিজিট সাম করব, দিয়ে আনসারে দেখব কোন ডিজিট সামের সাথে ম্যাচ করছে। কোশ্চেনের টোটাল ডিজিট সাম আর আনসারের কোন অপশানের ডিজিট সাম ম্যাচ করছে সেটা চেষ্টা করব, ওটা ম্যাচ করলে ওটাই হবে আনসার, ঠিক আছে। তো দেখি এই প্রবলেমটা করতে গিয়ে কী প্রবলেমে পড়ি। দেখো যদি আমি প্রথম কোশ্চেনটাতে দিকে তাকাই, এটা হচ্ছে 1 প্লাস এখানে 0 আর 1 যোগ করলে 1ই হবে, এখানে 0 0 1 যোগ করলে 1ই হবে, এখানে 0 0 0 1 যোগ করলে 1ই হবে। তার মানে আমার ডিজিট সাম দাঁড়াচ্ছে কোশ্চেন থেকে টোটাল 4। কোশ্চেন থেকে টোটাল ডিজিট সাম দাঁড়াচ্ছে 4। এবার অপশানে যাও, অপশানে দেখো এটা ডিজিট সাম 2 হচ্ছে, তার মানে এটা হবে না। এখানে অপশানে ডিজিট সাম 3 হচ্ছে, এটা হবে না। এটা 4 হচ্ছে, এটা হতে পারে, এটা 4 হচ্ছে, এটা হতে পারে। এই প্রবলেমটায় ফেসে যেতে পারি যদি কোনো কারণে দুটো অপশানের ডিজিট সাম সেম হয়ে যায়, তখন কিন্তু এই প্রবলেমটায় ফাঁসতে পারি। এবার কিছুটা বাঁচা যায়, সেটা কেমনভাবে, একজন স্টুডেন্ট কী করলো, একটা মাত্র ডিজিট চেক করলো, লাস্ট ডিজিটটা কীভাবে চেক করলো, কারণ লাস্ট ডিজিটটাই দুজনের আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তো লাস্ট ডিজিটটা চেক করে দেখলো যে লাস্ট ডিজিটটা 1 হবে, তখন এতটা করার পরে সে এটাকে আনসার দিতে পারে, কিন্তু তাও একটা প্রবলেম থেকে যায়। এই জন্য আমি এটা খুব একটা রেফার করি না। আমি যে শর্টকাটটা সেকেন্ড যেটা দেখালাম আর কি, ওটা আমি প্রেফার করি, সেটা তুমি করতে পারো। তবে এরকম প্র্যাকটিস করে রাখলে কোথায় কি কাজে লেগে যাবে জানো না। কোনো একটা পরীক্ষায় এমন পরিস্থিতি হয়েছে তোমার কাছে আর একদম টাইমও নেই, একদম জাস্ট মানে করতে পারছো না, অথচ অঙ্কটা একটু টাইম দিলে হয়তো পেরে যেতে, সেসব জায়গায় ডিজিট সাম অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারো, তাহলে একটা আনসার দিয়ে আসতে পারবে, ছেড়ে আসার থেকে হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। আমি পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে পরের ক্লাসে আমি অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা চেষ্টা করো দেখি, আমার সাথে সাথে তোমরা চেষ্টা করো, আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে চেষ্টা করো। দেখো দিয়েছে, সবার প্রথমে আমি কি দেখতে বলেছি, দশমিকের পরে কত ঘর হাইয়েস্ট আছে দেখতে, এবং 3 নম্বর পজিশনগুলো যোগ করব। 6 6 12, এদের 3 নম্বর পজিশন নেই, তাহলে 12 2। একটা কথা বলে রাখি, অনেক সময় না ক্যালকুলেশন করার সময় একটু লক্ষ্য করবে, অপশানের দিকে একবার হলেও চোখ দেবে। যেমন আমি দেখো যখন 3 নম্বর পজিশনে 6 6 12 ক্যালকুলেশন করেছি আর দেখলাম 2 হবে, হাতে 1, এই অবস্থায় আমি আনসার বলে দিতে পারছি অপশান থেকে। কেন, অপশানে 4টে অপশানের মধ্যে একটাই অপশান আছে যার লাস্ট ডিজিটটা 2 আছে। তাহলে যদি আমি এরকম কখনো পেয়ে যাই, তাহলে বেকার বেকার বাকিটা পুরো করে অযথা টাইম কেন নষ্ট করব। এরকম যদি কখনো পেয়ে যাই তাহলে ডিরেক্ট আনসার মেরে দাও না, আর ওয়েট করো না। এবার আমি এখানে প্র্যাকটিস করছি তাই আমি পুরোটা করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 3 নম্বর পজিশন 6 6 12 12 2, হাতে 1 থাকলো। এবার 2 নম্বর পজিশন 0 6, এখানে 2 নম্বর পজিশন হচ্ছে 6 12 হলো, হাতে 1 ছিল 13,
13 3 এখনও হাতে 1। এবার প্রথম পজিশন 6 0 6 12 6 18 1 ছিল 19, 19-এর 9 হাতে এখনও 1। এবার হচ্ছে দশমিকের বাম দিকে 6 6 আছে আর হাতে 1 মিলে 7, তাহলে 7.932 হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝে গেলেও একটা কমেন্ট করে জানাবে কেমন লাগছে, ঠিকঠাক বুঝতে পারছো কিনা। যদি ভালো লাগে অবশ্যই জানাও, খারাপ লাগলেও বলো, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। চলো এটা করো, দেখি দেখি কে করতে পারে। আমার সাথে সাথে চেষ্টা করো। দিয়েছে ভালো করে লক্ষ্য করো, 444 4.04 আছে, 44.4 আছে, তারপর 4.444 আছে। ওকে, এই চারটে অপশান আছে। চেষ্টা করো একটু তাড়াতাড়ি। একই নিয়ম হিসেবে আমি যদি করতে যাই তাহলে দশমিকের পরে 2 ঘর হাইয়েস্ট আছে, রাইট? দশমিকের পরে 2 ঘর, দশমিকের বাম দিকেরটা অনেক সময় অনেক স্টুডেন্ট ক্যালকুলেশন করে নেয়, সেটাও তুমি করে নিতে পারো, তাহলে তুমি হয়তো আরও তাড়াতাড়িও অনেক সময় বুঝে যেতে পারো। তবে আমি একই নিয়মে শেখাচ্ছি। দশমিকের পরে 2 ঘর হাইয়েস্ট আছে, দেখলাম এখানে 4, এখানে 4 8, তার মানে আমার আনসারের লাস্ট ডিজিট হবে 8। ওকে, তো এই দুটো অপশান তো ক্যান্সেল, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। ওকে, এখানে অনেক সময় বুঝে যাওয়া যায় এইটুকু করে যে স্যার 444 আর 44.4 মানে 444 আর 44 যোগ করলেই 488 হয়ে যায়, তাহলে তো স্যার এটা হওয়ার প্রশ্নই ওঠে না, এটাই রাইট আনসার হবে। আমি যখন বুঝে গেছি লাস্ট ডিজিট 8 হবে, তারপরে 444, এখানে 4, এখানে 44, এখানে 4, এখানে 4, শুধু 444-এর সাথে 44 যোগ করলেই 488 হয়ে যায়, 72কে পেরিয়ে চলে যায়, তাহলে এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে তো স্যার এটাই রাইট আনসার হবে। হ্যাঁ, এরকম প্র্যাকটিস করলে না অটোমেটিক চোখ চলে যাবে, অটোমেটিক পারবে। প্র্যাকটিস বাড়াতে হবে, এগুলো একমাত্র প্র্যাকটিসই পারে তাড়াতাড়ি এরকম ধরে নিতে, নাহলে তোমাকে পুরো করতে হবে। এবার যদি পুরো করতে যাই তাহলে কি হচ্ছে, তাহলে দশমিকের পরে 2 নম্বর পজিশন 4, এখানে 4 8, আর কারোর 2 নম্বর পজিশন নেই। এবার হচ্ছে 1 নম্বর পজিশন 0, এখানে হচ্ছে 4, এখানে 4, তার মানে 1 নম্বর পজিশন হলো 8, দশমিক দিয়ে দিলাম। এবার দশমিকের বাম দিকে, দশমিকের বাম দিকে কি হচ্ছে, দশমিকের বাম দিকে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 8, এখানে হচ্ছে 4 12, এখানে হচ্ছে 4 16, এখানে হচ্ছে 4 20, তাহলে 20 0 হাতে থাকলো 2। তারপরে আবার বাম দিকে নিলাম 4, এখানে হচ্ছে 4 8, আর তো কারণ নেই, তা হাতে ছিল 2, তো 10 10-এর 0 হাতে 1, 4 1 মানে 5, এই দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তবে তুমি দেখেই বুঝে যাচ্ছ এই যে বাম দিকের ক্যালকুলেশন অনেক সময় করার দরকার হয় না, সব যদি বাচ্চার মতো করতে হয় না তাহলে অনেক সময় টাইম চলে যায়। যেমন দেখো বাম দিকে 4 4 44 4 444, 444 আর 44 যোগ করলে 488, 4 যোগ করলে 492, 4 যোগ করলে 496, 4 যোগ করলে 500, এখানেই 500 হয়ে গেছে দশমিক। ডান দিকে আছে 44 আর কত, এখানে 40, একটা 44, একটা 40 আর একটা 04, তাহলে এটাও 88, এই হয়ে গেল। ঠিক আছে, একটু প্র্যাকটিস বাড়াও, দেখবে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। একটু প্র্যাকটিস বাড়াবে, দেখবে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনে দেখি। চেষ্টা করো, দেখি কে কত তাড়াতাড়ি পারে। দেখো 617 দিয়েছে, 617। ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেশন কতটা পর্যন্ত করে নিতে পারি দেখো। 617, দশমিক নেই, এখানে 6, এখানে 6, তাহলে 617 6 623, 6 629, আমি জানি 629 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, তুমি বলে স্যার তাহলে তো এটা আনসার হবে। হ্যাঁ, নান অফ দিস যেহেতু আছে একটা ডাউট থাকছে, কিন্তু এইটুকু গ্যারেন্টি যে এই দুটো হতে পারে না। ঠিক আছে, এই দুটো যে হতে পারে না এটা গ্যারেন্টি, তবে নান অফ দিস আছে বলে আমাকে একটু করে দেখতে হবে। তাহলে এদিকে 629 হচ্ছে, এটা ক্লিয়ার। এবার যদি আমি একই নিয়মে করি আগের মতো, লাস্ট ডিজিট ধরে, তাহলে দশমিকের পরে 4টে ঘর হবে, এখানেও তাই আছে। 4 নম্বর পজিশনে 7, এর কোনো 4 নম্বর পজিশন নেই, তাই 7 হচ্ছে। 3 নম্বর পজিশন কি হচ্ছে 1, এখানে 7, 7 একে 8, 7 15, তো 15-এর 5 হবে, হাতে থাকলো 1, এখানে 0, 2 নম্বর পজিশনে 0 1 1 1 1 2 আর 1 মিলে 3। দেখো এইটুকু দেখেই বুঝতে পারছো, আর মনে হয় না করতে হবে, তো অপশান সি হচ্ছে রাইট আনসার। ওকে, প্র্যাকটিস বাড়াও, দেখবে তাড়াতাড়ি হবে। প্র্যাকটিস করতে হবে, কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমরা প্রথমে কিছু প্রবলেম করলাম যেগুলো অ্যাডিশন ছিল, এবার আমরা এখানে করব কিছু সাবস্ট্রাকশন। বিয়োগ করতে গিয়ে কিছু কথা বলে রাখা ভালো,
স্টুডেন্টদের বিয়োগের মধ্যে একটা সমস্যা আছে। যেমন কথার কথা একটা বিয়োগ করতে দিলাম আমি তোমাকে 58,000, সেখান থেকে বললাম 3578 বাদ দিতে। স্টুডেন্টের মধ্যে অনেক সমস্যা আছে বিয়োগ করতে গিয়েও। কী প্রবলেম? একটা বেসিক কোশ্চেন যেটা ইন্টারভিউতে তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, সেটা আগে বলি। সেটা কি? ধরো তোমাকে আমি বললাম যে 135 দিয়েছি, সেখান থেকে আমি বললাম 17 বাদ দাও। ঠিক আছে, ভালো করে বুঝবে। স্টুডেন্ট বললো এইটা তোমাকে সিম্পল ইন্টারভিউতে কোশ্চেন দিয়েছে যে 135 থেকে 135 থেকে 17 বাদ দাও। স্টুডেন্ট বলল যে স্যার এখানে 5 এক ধার নিলাম, তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8। প্রশ্ন এখানে যে তুমি যদি এখান থেকে এক ধার নাও, তাহলে এখানে এসে 5-এর সাথে 1 যোগ হয়ে 6 হওয়া উচিত ছিল। তুমি 15 কেন বলছো? তুমি 15 কেন বলছো? এখান থেকে তো 1 নিলে, তাহলে সেখানে 15 কেন বলছো? এবার অনেকে জানে তাই পেরে যায়, অনেকে আবার কি করে ভাবে তখন যে আরে এরকম তো কখনো ভেবে দেখেনি যে এখান থেকে 1 নিয়েছে, ওখানে গিয়ে 5-এর সাথে 10 যোগ হয়ে যাচ্ছে, দিয়ে 15 হচ্ছে কেন? এটা তো কখনো ভেবে দেখেনি, অরিজিনালি তো ওটা 6 হওয়া উচিত ছিল। তখন বলছে স্যার বলতে পারবো না। এটাও বলে দেই, যারা জানো ভালো কথা, যারা জানো না তারা একটু দেখে নাও ভালো করে এটা হওয়ার পিছনে কি কারণ। সাপোজ ধরে নাও এই যে প্রবলেমটা তোমাকে দিয়েছি, সাপোজ ধরে নাও যে তুমি কারুর কাছ থেকে 7 টাকা ধার নিয়েছো, 7 রুপিস কারুর কাছ থেকে ধার নিয়েছো। ঠিক আছে, কারুর কাছ থেকে 7 রুপিস ধার নিয়েছো, সে তোমাকে টাকা চাইছে যে আমার টাকাটা দাও। ওকে, তোমার কাছে আছে 5 টাকা, তোমার কাছে আছে কত? 5 টাকা। তুমি 7 টাকা শোধ করতে পারছো না। তুমি তোমার দাদা বা তোমার ভাই বা কাউকে একটা বললে যে তুই আমাকে 2 টাকা দিবি, একজনের শোধ করতে হবে, বারবার মাথা খাচ্ছে, আমার কাছে 5 টাকা আছে, তুই 2 টাকা দিলে শোধ করে দেই। ঠিক আছে, ও বলল দেখ ভাই, আমার কাছে 2 টাকা খুচরো নেই, আমার কাছে 3টে 10 টাকার নোট আছে। কি আছে? 3টে 10 টাকার নোট আছে, মানে 30 টাকা আছে। তুই সেখান থেকে 3টে 10 টাকা থেকে আমি তোকে একটা 10 টাকার নোট দিতে পারি, কারণ আমার কাছে তো খুচরো নেই। আমি তোকে একটা 10 টাকার নোট দিতে পারি, তুই তোর মতো করে খুচরো ভেঙে নে। বুঝবে কিন্তু কথাটা। তাহলে ও কী করলো? ও দিল তোমাকে একটা নোট, মানে তার ক্ষেত্রে সেটা একটা নোট যাচ্ছে, তাহলে এই 3টে নোট থেকে একটা নোট চলে গেল, মানে এর কাছে এখন 2টো নোট আছে। একটা নোট দিল, কিন্তু সেই একটা নোটের মান কত? তোমার কাছে সেটা কিন্তু 10-এর সমান, 10 টাকা, খুচরো 10 টাকা। তুমি যখন ওটা খুচরো ভাঙাবে তখন সেটা খুচরো 10 টাকা হয়ে গেল, যার সাথে তোমার 5 টাকা ছিল, যোগ হয়ে গিয়ে মোট তোমার হয়ে গেল 15 টাকা। এই হচ্ছে গল্প, আর কিছু নয়। ঠিক আগের ঘর থেকে যা নিচ্ছ 1 নয়, 1 দশক ধার নেওয়া, 10 ধার নেওয়া হয়, 1 দশক। এর কাছে 1, এর কাছে একটা নোট, সেটা ওখানে যখন খুচরো ভাঙানো হবে সেটা 10-এর সমান হয়ে যাবে। এটাই হচ্ছে অরিজিনাল গল্প। তো তাহলে এটা 15 হয়েছে, তখন 15 থেকে 7 বাদ দিলে তুমি করে দিলে 8। এটা 3 থেকে 2 হয়ে গেছে, 2 থেকে 1 বাদ দিলে 1। এই বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমার বিয়োগ কখনো ভুল হবে না। প্রাইমারিতে দেখা যাচ্ছে প্রতি বছর এরকম বিয়োগের উপর একটা ইজি কোশ্চেন দিয়ে দিচ্ছে, স্টুডেন্ট অনেকে পাচ্ছে না। অনেক জায়গাতে দেখা গেছে যে যখন স্কুলগুলোতে গেছে দেখা যাচ্ছে হেডমাস্টারকে অঙ্ক দেওয়া হচ্ছে, এরকমভাবে পাচ্ছে না। তো এই সমস্যাগুলো কিন্তু থেকে যায়, তা একটু ক্লিয়ার করে নিও, এটা অনেকের মধ্যে থেকে যায়। তো আমি এই প্রবলেমটা যখন করতে যাব, তোমাকে পরীক্ষায় করার জন্য ইজি স্ট্র্যাটেজি বলছি। কি দেখো, এ তো শূন্য ছিল, এ প্রথম জনকে ধার চাইছে, যাকে ধার চাইছে সে নিজেই ভিখারি, সে কোথা থেকে দেবে? সে আবার আগের জনের কাছ থেকে চাইবে, সে আবার আগের জনের কাছ থেকে, তাহলে অরিজিনাল ধার কিন্তু এ দেবে। তাহলে এ যখন এখান থেকে ধার দিচ্ছে, এ কমে গিয়ে 7 হবে। নিয়ম অনুসারে কী হওয়া উচিত? এটা 10 হওয়া উচিত। এই যখন আবার 1 দিয়ে দেবে, এর কাছে 9 হয়ে যাবে। এই জন্য আমি মনে রাখার জন্য ইজি প্রসেস কি বলবো, যতগুলো শূন্য থাকবে লাস্ট যে শূন্যটা সেটা হয়ে গেল 10, এর আগে যতগুলো শূন্য আছে এগুলো সব 9 হয়ে যাবে। কেন? প্রত্যেকেই 10 হবে প্রথমে, দিয়ে 1 দিয়ে দেবে, দিলে 9 হয়ে যাবে। তাহলে কি বললাম, পরীক্ষা ইজি করার জন্য লাস্ট যে শূন্যটা আছে সেটা 10 হয়ে যাবে, এর আগের যে শূন্যগুলো আছে সেগুলো সব 9 হয়ে যাবে, এবং অরিজিনাল যে ধার দিয়েছে সে 1 কমে যাবে। এবার বিয়োগ করো, জীবনে ভুল হবে না। 10 থেকে 8 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2,
9 থেকে 5 বার দিলে 4, 7 থেকে 3 বার দিলে 4, 5। এই হয়ে গেল তোমার আনসার। 5800 থেকে 3578 বার তো তোমার এটা হচ্ছে আনসার। জীবনে তোমার ভুল হবে না। ওকে, চলো আমরা কয়েকটা বিয়োগ করে নিই এখানে। সাপোজ তোমাকে প্রথম কোশ্চেনটাই দিয়েছি যে 16.5628 ফ্রম এত, এই যে ফ্রম মানে এটা থেকে এটা বাদ দিতে, তাহলে উপরে কি হবে 23.004। দশমিকের পরে এটা 4 ঘর আছে, তাই এটাকেও তুমি 4 ঘর বানিয়ে নেবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। এবার এখান থেকে 16.5628 বাদ দিতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ কি, এটা হয়ে যাবে 10, উপরে লিখে নেবে, এটা 1 কমে গিয়ে 3 হয়ে যাবে। 10 থেকে 8 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এখানে দেখো শূন্য আছে, আবার একই নিয়ম, এ ধার দেওয়া শুরু করবে, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 10। ওকে, কারণ এই পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেছে। 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, 2 থেকে আবার বাদ যাবে না, এখান থেকে আবার ধার নিলে 12, 12 থেকে 6 বাদ দিলে 6, 1 থেকে বাদ দিলে 0, মানে 22 থেকে 16 বাদ দিচ্ছি, তো এই দাঁড়িয়ে গেল 6.4412। এটার ক্যালকুলেশন কত দাঁড়ালো 6.4412। তোমার কাছে এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে আর এক্সট্রা, এইগুলো তোমরা বাড়িতে করবে, করে আনসারগুলো মেসেজ বক্সে জমা দেবে। ভিডিওটাকে এখানে স্টপ করবে, দিয়ে এগুলোকে দেখবে, সবগুলো এক্ষুনি করবে, সাথে সাথে করবে, দিয়ে মেসেজ বক্সে আনসার দেবে, আমি বলে দেবো ঠিক আছে কিনা। ওকে, চলো নেক্সট আমরা পরের ক্লাসে আবার বাকি প্রবলেম এখান থেকে শুরু করব। ওকে, ভালো থেকো প্রত্যেকে। অবশ্যই ক্লাস কেমন লাগছে জানাবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।